ঘন জঙ্গলের ভেতর এক কাঠুরে হারিয়া গাছ কাটছিল। গাছের পাতার সরসর শব্দ আর কুঠারের আঘাতের আওয়াজ পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ছিল। আরে বাপরে, শরীরটা তো বেশ ক্লান্ত হয়ে গেছে আর তৃষ্ণাও খুব পেয়েছে। সে চারদিকে তাকিয়ে দেখল কাছেই একটি নদী। সে তাড়াতাড়ি সেখানে গিয়ে ঠান্ডা পানি পান করতে লাগল। ফিরে আসার ঠিক আগে তার দৃষ্টি নদীর ওপারে একটি বিশাল মাঠের দিকে গেল। গ্রামের লোকেরা তো প্রায়ই তাকে ওই পারে যেতে নিষেধ করত। তারা বলতো যেখানে চোখ যায় শুধু মাঠ আর মাঠ। বুড়োরা গল্প করত নদীর ঠিক সামনের সেই মাঠে একসময় মটকাপুর নামে এক রাজ্য ছিল, যা ঘন আর সুন্দর জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। কিন্তু কি এক রহস্যে সেই রাজ্য আর অরণ্য সবই হঠাৎ হারিয়ে গিয়ে এই শূন্য মাঠে পরিণত হয়েছে। ভগবানই জানেন ব্যাপারটা কি। এতটুকু বলে হারিয়া ফিরে আসতে লাগল। রাতের অন্ধকার আস্তে আস্তে নেমে আসছিল। ঠিক তখনই আবার তার চোখ গেল সেই মাঠের দিকে। এবার সেখান থেকে সোনালি আলোর ঝলক বেরোচ্ছে। আরে কি, এই সোনালি আলো কোথা থেকে আসছে? ওখানে কি কোনো সোনা চাঁদি পড়ে আছে নাকি? গিয়ে দেখি, আজ তো দিন বড়ই ভালো। লোভ হারিয়ার মনকে গ্রাস করল। সে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ওপারে পৌঁছাল। অনেকটা দূর হাঁটার পর সে দেখল মাঠের ঠিক মাঝখানে একটি বিশাল মটকা রাখা। হারিয়া দৌড়ে গিয়ে মটকার কাছে পৌঁছাল। হ্যাঁ, এর ভেতরে নিশ্চয়ই সোনা। যদি তাই হয়, আমি তো ধনী হয়ে যাব। এ কথা বলেই সে মটকার ভেতর তাকাল, কিন্তু পর মুহূর্তেই কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে ভেতরে নিয়ে গেল। হারিয়া চিৎকার করারও সুযোগ পেল না, মটকার মধ্যে মিলিয়ে গেল। এই ঘটনার কয়েকদিন পর রাজা বিক্রম তার মহলের বাগানে উদ্বিগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল। তার মুখে গভীর ক্লান্তি আর দুশ্চিন্তার রেখা স্পষ্ট ছিল। মহারাজ, রাজকুমারী সৌম্যার অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছে না। সমস্ত বৈদ্যই হাত তুলে দিয়েছেন, কেউই তার এই অদ্ভুত রোগ বুঝতেই পারছেন না মহারাজ। এক বৈদ্য তো এতটাই বলেছে, রাজকুমারীকে বাঁচানো অসম্ভব। এই কথা শুনে রাজা বিক্রমের চোখে জল এসে গেল। হে ঈশ্বর, আমার কন্যার এমন কোন রোগ হল? কিছুদিন আগে রাজগুরু তো আশ্বাস দিয়েছিলেন যে তিনি এর চিকিৎসার উপায় খুঁজে বের করবেন। তখন থেকেই তিনি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। জানি না কবে চোখ খুলবেন, কি হবে, কিভাবে হবে। এমন সময় রাজগুরু সেখানে এসে উপস্থিত হলেন। রাজা বিক্রমের মুখে আশার আলো জ্বলে উঠল। রাজগুরু, রাজগুরু, কিছু জানতে পেরেছেন? আমার কন্যার চিকিৎসা কিভাবে সম্ভব? রাজ্যের বৈদ্যরা তো হাল ছেড়ে দিয়েছে। কিছু বলুন, কোনো উপায় বলুন। মহারাজ, আমি শুধু আপনার কন্যার জন্য বিশেষ তপস্যা করেছি। বহুদিন ধ্যান করার পর শেষমেশ জানতে পেরেছি কোন জড়িবুটি দিয়ে রাজকুমারীর চিকিৎসা সম্ভব। আরে, তাহলে শীঘ্রই বলুন রাজগুরু, আমরা সঙ্গে সঙ্গে সেই জড়িবুটি এনে রাজকুমারীকে দেব। বলুন। কিন্তু মহারাজ, সেই জড়িবুটি পাওয়া প্রায় অসম্ভব। আপনি কি বলছেন রাজগুরু? পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আমরা নিশ্চয়ই তা এনে ফেলব। আমরা রাজা, আপনি শুধু বলুন। মহারাজ, আপনার কন্যার চিকিৎসা কেবল মটকাপুর রাজ্যে জন্মানো এক বিশেষ জড়িবুটির দ্বারাই সম্ভব। এ কথা শুনে রাজা বিক্রম হতবাক হয়ে গেলেন। আপনি কি বলছেন রাজগুরু? মটকাপুর রাজ্য তো এমন একটি নাম যা আমরা ছোটবেলা থেকে শুধু গল্পে শুনেছি। বলে যে সেই রাজ্য আর তার সুন্দর অরণ্য রাতারাতি হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। যখন সেই রাজ্যই এখন পৃথিবীতে নেই, তাহলে আমরা সেখান থেকে জড়িবুটি আনব কিভাবে? মহারাজ, আমার সাধনায় স্পষ্ট দেখা গেছে সেই লাল রঙের বিশেষ জড়িবুটি রাজকুমারীকে সুস্থ করতে পারে। আর যদি আমার শক্তি আমাকে এটি দেখিয়ে থাকে, তবে বিশ্বাস রাখবেন সেই রাজ্য আজও কোথাও না কোথাও অস্তিত্বে আছে। আরও একটা কথা, ধ্যানের সময় দেখেছি জড়িবুটি লাল রঙের এবং অদ্ভুত এক আলোকছটা বিচ্ছুরণ করে। মহারাজ, আপনি রাজ্যে ঘোষণা করে দিন, যে কেউ মটকাপুর রাজ্য থেকে সেই লাল রঙের জড়িবুটি নিয়ে আসবে, তাকে মহারাজ বিপুল পরিমাণ পুরস্কার দেবেন।
এই কথা বলে রাজগুরু সেখান থেকে চলে গেলেন। রাজা বিক্রম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ক্রুদ্ধ স্বরে বললেন, ওহ, মনে হচ্ছে রাজগুরুর মাথাটাই গেছে। যে রাজ্যই এখন অস্তিত্ব নেই, মন্ত্রী সেখান থেকে কেউ জড়িবুটি কিভাবে আনবে? আমরা ঘোষণা দিলে লাভই বাকি। মটকাপুর রাজ্যই যখন নেই, তখন সেখান থেকে লাল জড়িবুটি নিয়ে আসবে কে? মন্ত্রী কিছুক্ষণ ভেবে আস্তে করে বললেন, মহারাজ, এখন দেখলে তো আমাদের হাতে আর কোনো উপায়ও নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা কি করব, কি করা উচিত? ঠিক আছে মন্ত্রীজি, আপনি যান, ঘোষণা করে দিন। যে কেউ মটকাপুর রাজ্য থেকে সেই বিশেষ লাল জড়িবুটি নিয়ে আসবে, তাকে এমন পুরস্কার দেওয়া হবে যে তার পরবর্তী প্রজন্মেরও আর কোনোদিন কাজ করার প্রয়োজন হবে না। সে সারা জীবন রাজাদের মতো জীবন কাটাবে। ঘোষণা করে দিন। রাজা বিক্রমের আদেশে মন্ত্রী সঙ্গে সঙ্গে সারা রাজ্যে এই ঘোষণা করিয়ে দিলেন। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। যে মহারাজের কন্যাকে সুস্থ করার জন্য মটকাপুর রাজ্য থেকে বিশেষ জড়িবুটি নিয়ে আসতে পারবে, মহারাজ তাকে অফুরন্ত ধন ভাণ্ডার দান করবেন। এত ধন সম্পদ দিবে যে তার 14 পুরুষ বসে খেতে পারবে। ঘোষণা ছড়িয়ে পড়তেই কয়েকদিনের মধ্যে পুরো রাজ্য জুড়ে একটাই আলোচনা, লাল জড়িবুটি আর মটকাপুর। গায়ের এক কুমোর ছিল, নাম অর্জুন। সে তার স্ত্রী গৌরীর সঙ্গে সাদামাটা জীবনযাপন করত। সকালের কোমল রোদ উঠেছিল আর উঠোনে আলো ছড়িয়ে পড়ছিল। অর্জুন কাজ করতে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার স্ত্রী গৌরী বলল, আর কতদিন এমন দারিদ্র্যের মধ্যে জীবন কাটবে? আমাদের ভাগ্য কি কোনোদিন বদলাবে না? ধৈর্য ধরো গৌরী, ধৈর্য ধরো। সবার সময় বদলায়, আমাদেরও বদলাবে, আমার বিশ্বাস আছে। আপনি তো গ্রামের সেরা কুমোরদের একজন। আপনার মতো সুন্দর হাড়ি হাড়কি খেলনা কেউ বানাতে পারে না। তাহলে আপনি এত গরিব কেন? সুন্দর তো বানাই বটে, কিন্তু সেগুলো টেকে না। না জানি ভাগ্য কেন আমার প্রতি এত রাগ করে আছে। কাউকে সুন্দর হাড়ি বা খেলনা বানিয়ে দিলেই ওগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তাই লোকজন আমার কাছ থেকে জিনিস কিনতে ভয় পায়। আমি আর কি বলবো? কিছুক্ষণ পর গ্রামের বলরাম সেখানে এসে বলল, ওরে অর্জুন, ওরে ভাই অর্জুন, তুমি কি রাজা বিক্রমের ঘোষণা শুনেছ? শুনেছি। আমার তো মনে হচ্ছে নিজের কন্যার অসুখে দুঃখে রাজা বিক্রমের বুদ্ধিটাও নষ্ট হয়ে গেছে। তিনি এমন এক রাজ্য থেকে জড়িবুটি আনতে বলছেন যার অস্তিত্বই নেই। বলো দেখি, এও কি কোনো কথা হলো? একেবারে ঠিক বলেছ তুমি। আচ্ছা বলো তো, আজ কি বানাচ্ছ? অরে ভাই, অনেক হাড়ি পাতিল বানিয়ে ফেলেছি, কিন্তু কিছুই বিক্রি হয় না। ভাবছি বাচ্চাদের জন্য খেলনা বানাই। এটা দেখো, এই টিয়া কেমন হয়েছে? আহা হা, অর্জুন, তুমি টিয়াটা খুব সুন্দর বানিয়েছ, কিন্তু মনে হয় এটাও তোমার বাকিদের মতোই দুর্বল হবে। একটা কথা বলো তো, তোমার বানানো হাঁড়ি পাতিলগুলো এমন ভেঙে যায় কেন? ব্যাপারটা কি? অর্জুন গভীর চিন্তায় পড়ে গেল। সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না বলরাম। আসলে ব্যাপারটা কি? শোনো অর্জুন, আমি একটা কথা বলি। নদীর ওপারের মাঠের মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানিয়ে দেখো না। শুনেছি ওখানকার মাটি শুকনো হলেও যদি তা ভিজিয়ে ভালোভাবে প্রস্তুত করা হয়, তাহলে সেই মাটি দিয়ে বানানো হাঁড়ি খুবই শক্ত আর টেকসই হয়। শুধু একটু বেশি পরিশ্রম লাগে। কি বলো? অর্জুন এটা শুনে অবাক হয়ে গেল। কিন্তু নদীর ওপারে তো শুধু শুকনো মাটিই আছে, আর মাঠ ছাড়া কিছুই তো নেই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, কিন্তু শোনো, কিছুদিন আগে বীরজু নামে এক কুমোর ওইখান থেকেই মাটি এনেছিল। অনেক দিন ভিজিয়ে রেখে তারপর সেই মাটি দিয়ে হাঁড়ি বানায়। ভাই, কি দারুণ শক্ত হাঁড়ি হয়েছিল, একদম পাথরের মতো। বীরজু তো সেই হাঁড়ির ইচ্ছে মতো দাম নিয়েছে। আচ্ছা, যদি এমন হয় তাহলে ঠিক আছে, আমিও নদীর ওপারে অবশ্যই যাব।
হ্যাঁ হ্যাঁ, যেও অবশ্যই। আর কে জানে, হয়তো ওখানেই তোমার মটকাপুর রাজ্যটাও পাওয়া যাবে। বলে যে নদীর অপর পাশের সেই মাঠে একসময় সুন্দর বড়সড় মটকাপুর রাজ্য ছিল, যা নাকি হঠাৎই রাতারাতি উধাও হয়ে গেছে। তুই গেলে হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটেও যেতে পারে। এ কথা বলে বলরাম হাসতে হাসতে চলে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে গিয়ে সব কথা বলল। গৌরী রেগে বলল, বলরাম তো পাগলই হয়ে গেছে, আর তুমিও পাগল হয়ে গেলে। আরে ওখানে মাঠ ছাড়া কিছুই নেই। ওই শুকনো মাটি দিয়ে তুমি কিভাবে শক্ত হাঁড়ি পাতিল বানাবে? গৌরী, একবার চেষ্টা করলে ক্ষতি কি? হতে পারে বলরাম সত্যিই ঠিক বলেছে। যদি আমার হাড়িগুলো শক্ত হতে শুরু করে তাহলে তো আমার ভাগ্যই বদলে যাবে, তাই না? আচ্ছা, তোমার ভালো মনে হয় তাই করো। তাহলে ঠিক হলো, আগামীকাল সকালে আমি নদীর ওপারে মাটি আনতে যাব। পরদিন ভোরের লাল আলোয় অর্জুন ঘর থেকে বেরিয়ে পড়ে নদীর উপার থেকে মাটি আনার জন্য। নদীর তীরে পৌঁছল। সামনের বিস্তৃত মাঠ দেখে তার মনে কৌতূহল আর রহস্য দুই ভর করল। সে দেরি না করে নদীতে ঝাঁপ দিল এবং সাঁতরে অপর পারে পৌঁছে গেল। পানির বাইরে আসতেই সে দেখল চারদিকে বিশাল সমতল শুকনো মাঠ বিস্তার করে আছে। অর্জুন তার সঙ্গে আনা কোদাল দিয়ে শুকনো মাটি খুঁড়তে শুরু করল। সে লাগাতার খুঁড়তে লাগল। সকাল থেকে সন্ধ্যা কখন হয়ে গেল টেরও পেল না। বাপরে বাপ, চল এবার এই মাটি ঝুড়িতে ভরে নি, নদীর ওধারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যদি নদীতে পড়ে যায় তাহলে ভিজে যাবে, আমার কাজও আরও সহজ হবে। এই মাটি তো খুব অদ্ভুত। সকাল থেকে খুঁড়ছি, তবুও অল্পই তুলতে পারলাম। বুঝি না এটা মাটি নাকি অন্য কিছু। যাগ্গে। এই কথা বলতে বলতে হঠাৎ অর্জুনের নজর দূরে গিয়ে পড়ল। ওখানে যেন সোনালি আলো মাঠ জুড়ে ছড়িয়ে আছে। আরে এ কি? মনে হচ্ছে সামনে কিছু একটা আছে, যেখান থেকে এই সোনালি আলো বেরোচ্ছে। কিন্তু কি হতে পারে? গিয়ে দেখি নাকি। অর্জুন সাবধানে এগিয়ে চলল। একটু দূর গিয়ে সে দেখল ওখানে একটা বিশাল মটকা রাখা আছে, আর তার ভেতর থেকেই সোনালি আলো বেরোচ্ছে। বাপরে বাপ, এ তো বিশাল মটকা, আর এর ভেতর থেকে এসব সোনালি রশ্মি। অর্জুন যেমনই মটকার ভেতরে তাকানোর জন্য ঝুঁকল, হঠাৎই কোনো অদৃশ্য শক্তি তাকে ভেতরে টেনে নিল। এক মুহূর্তে অর্জুনের শরীর বাতাসে ঘুরে উঠল এবং প্রচণ্ড গতিতে নিচে পড়ে গেল। তার পিঠটা ব্যথায় যেন কেঁপে উঠল। মনে হলো যেন কেউ তাকে খুব উঁচু থেকে নিচে ফেলে দিয়েছে। হা হা, হে ভগবান, হে ভগবান, এটা কি হচ্ছে? হাঁপাতে হাঁপাতে সে চারদিকে তাকালো। এখন মটকাতে ঝুঁকতেই যেন মনে হলো কোনো চৌম্বক শক্তি আমাকে টেনে নিচ্ছে, আর এখন আমি এখানে এসে পড়েছি। এটা কি? আমি কি মটকার ভেতরে আছি? এটা কি ঘটছে? অর্জুন চারদিকে তাকালো। সেখানে আর মটকার কোনো চিহ্ন নেই, শুধু সবুজ গাছপালা, আলো আর এক রহস্যময় শান্তি। সে জঙ্গলের ভেতর এগোতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল এক পুকুরের উপর। পুকুরের ধারে লাল রঙের বিশেষ কিছু ভেষজ গাছ জন্মেছে। ও, এ তো ঠিক সেই ভেষজটাই দেখাচ্ছে যেটা ঘোষণায় বলা হয়েছিল। রাজকুমারী সৌম্যার অসুখ সারিয়ে তুলতে পারে যে লাল রঙের ভেষজ। অর্জুন তাড়াতাড়ি কিছু ভেষজ তুলল এবং পকেটে রেখে দিল। সামনে এগোতেই তার চোখ পড়ল মাটিতে ছড়িয়ে থাকা অসংখ্য সোনার মুদ্রার ওপর। হায় রে বাবা, এখানে তো সোনার মুদ্রা এমনভাবে পড়ে আছে যেন মাটির ঢেলার মতো। সে এগিয়ে গেল। এবার তার নজর পড়ল একটি পাথরের মূর্তির ওপর। মূর্তিটিকে তার খুব পরিচিত লাগল। রে দাদা, এটা তো আমাদের গ্রামের হারিয়া, যে কাঠ নিতে এসেছিল আর ফিরে যায়নি। কিন্তু এটা কি করে পাথরের মূর্তি হয়ে গেল? অর্জুন দেখল হারিয়ার পাথর হয়ে যাওয়া হাতে একটি সোনার মুদ্রা ধরা। মনে হচ্ছে সে সোনার মুদ্রা তুলেছিল, আর তখনই পাথর হয়ে গেছে। অর্জুনও একটি সোনার মুদ্রা তুলে নিল। হ্যাঁ,
কিন্তু আমি তো পাথর হয়ে যাচ্ছি না কেন? তার মনে প্রশ্নের ঝড় উঠল। সে আরও ভেতরের দিকে এগিয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পরে সামনে দেখা দিল এক বিশাল রাজপ্রাসাদের মতো নগর, ঝকঝকে শিখর আর লোকজন, কিন্তু তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। মনে হচ্ছিল যেন তাদের জীবনের গতি থেমে গেছে। তারপর এখান থেকে একটি লোক তার দিকে এগিয়ে আসে। এখানে যে মানুষই লোভে পড়ে সোনাকে স্পর্শ করে সেই পাথর হয়ে যায়, কিন্তু তুমি তো বেঁচে আছো, মানে তুমি অবশ্যই বিশেষ কেউ। আরে না না, আমি কোনো বিশেষ মানুষ নই। আমি তো একেবারে সাধারণ এক কুমোর। আমি শুধু একটা অদ্ভুত মাটকা দেখেছিলাম, আর তাতে ঝুঁকতেই এখানে চলে এলাম। বলো তো, এই জায়গাটা আসলে কোন জায়গা? তোমার সব প্রশ্নের উত্তর আমাদের মহারাজ দেবেন। আমার সঙ্গে চলো। লোকটি ছিল রাজ্যের মন্ত্রী। সে অর্জুনকে প্রাসাদে নিয়ে চলল। কিছুক্ষণ পর তারা এক বিশাল আর সুন্দর মহলের দরজায় পৌঁছাল। অর্জুন এখন রাজদরবারে দাঁড়িয়ে আছে। সিংহাসনে বসে থাকা রাজা মুখ নিচু করে বিষণ্ণ হয়ে আছেন। এ তো জীবিত মানুষ। এখানে কিভাবে এলো? এটা পাথরও হয়নি, আর তার হাতে সোনার মুদ্রাও আছে। হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমরা প্রথম দেখেই চমকে গিয়েছিলাম। এর মানে তো একটাই, তুমিই সেই ব্যক্তি যে আমাদের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। কি অভিশাপ? এই রাজ্যটাই বা কোন রাজ্য? আর আমি তো শুধু মাটকার ভেতর তাকালাম আর নিজেকে এখানে পেলাম। তাহলে কি এই রাজ্য মাটকার ভেতরেই? হ্যাঁ, এই রাজ্য এক অভিশাপের কারণে মটকার ভেতর চিরদিনের জন্য আটকে গেছে। আর এটা কোনো সাধারণ রাজ্য নয়, এটাই হলো মটকাপুর রাজ্য। অর্জুন স্তব্ধ হয়ে গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে যাওয়া রাজ্যের রহস্য আজ তার সামনে প্রকাশ পেল। ও, এর মানে মটকাপুর রাজ্য এখনও আছে, কিন্তু একটি জাদুকরী মটকার ভেতরে। আমি তো এটাকে শুধুই কিংবদন্তি ভেবেছিলাম। শুধু আমি না, আমাদের দুনিয়ার সবাই এটাকে গল্প মনে করত। কেউ বিশ্বাসই করত না যে মটকাপুর রাজ্যের সত্যিই কোনো অস্তিত্ব আছে। এর পেছনে একটা দীর্ঘ কাহিনী আছে। আমার নাম রাজা সুরজ। হাজার হাজার বছর আগে আমি ছিলাম মটকাপুর রাজ্যের রাজা। আমাদের রাজ্যে কুমোররা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা এমন সুন্দর মাটকা বানাত যে দূর দূরান্তের ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যেত। ব্যবসায়ী আর কুমোরেরা মনের মতো দাম পেত, কারণ আমাদের রাজ্যের মাটকার সুনাম ছিল সবখানে। আমাদের রাজ্যের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল আমাদের সুন্দর জঙ্গল, যেখানে বিশেষ ধরনের জড়িবুটি জন্মাত। এমন জড়িবুটি যা যে কোনো রোগ আরোগ্য করতে পারত। আমি সেই জড়িবুটি বিদেশে বিক্রি করতাম। আমাদের রাজকোষে কখনো অর্থের অভাব ছিল না। আমাদের রাজ্য ছিল সমৃদ্ধ, সুখী ও প্রাচুর্যে ভরা। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এই সমৃদ্ধি ধীরে ধীরে প্রজা ও শাসক দুজনকেই অহংকারে ডুবিয়ে দিল। আমরা শুধু নিজের লাভ দেখতাম, লোভে পড়ে গিয়েছিলাম। অন্যের দুঃখ কষ্ট আমাদের কোনোভাবেই স্পর্শ করত না। এরপর একদিন আশেপাশের রাজ্যগুলোতে মহামারী ও খরা দেখা দিল। সাহায্যের আশায় তারা সবাই মটকাপুরের দিকে ছুটে এলো। রাজা সূর্য তখন অহংকারে ভরা ভঙ্গিতে তার দরবারে বসেছিলেন। ঠিক তখনই অসুস্থ ও দুর্বল চেহারার এক ব্যক্তি দরবারে এসে উপস্থিত হল। মহারাজ, দয়া করুন। আমি অসুস্থ, আমার পরিবারও অসুস্থ। আমাদের সাহায্য করুন মহারাজ। তুমি কে? কোথা থেকে এসেছ? আমি ভৈরবপুর রাজ্য থেকে এসেছি। আমাদের রাজ্যে ভয়াবহ খরা পড়েছে। এক বিশেষ মহামারী আমাদের গ্রাস করেছে। আমাদের রাজা নিঃস্ব হয়ে গেছেন। আমরা জানতে পেরেছি আপনার রাজ্যে এমন এক জড়িবুটি জন্মায় যা যে কোনো ভয়ঙ্কর রোগ সারাতে পারে। মহারাজ। রাজা সূর্য হেসে উঠলেন, কিন্তু সেই হাসিতে করুণা ছিল না, ছিল শুধুই অহংকারের ছোঁয়া। তুমি শোনোনি, এই জড়িবুটি বিনা দামে পাওয়া যায় না। নিতে চাইলে মূল্য দিতে হবে, বুঝেছ? মহারাজ, আমি তো বলেছি আমাদের রাজা নিঃস্ব। শুধু আমাদের রাজ্য নয়, মটকাপুর বাদে আশেপাশের সব রাজ্যই খরা আর মহামারীতে জর্জরিত।
সমস্ত রাজ্যের রাজা এখন দরিদ্র, প্রজা অনাহারে মরছে। আমার রাজার সঙ্গে অন্যান্য রাজাদের পক্ষ থেকেও আপনাদের কাছে সাহায্যের আবেদন জানানো হচ্ছে। তাদেরও তো টাকার দরকার, আর আপনার জড়িবুটিরও প্রয়োজন আছে। এই কথা শুনে রাজা সূর্যের মুখ রাগে লাল হয়ে উঠল। সৈনিকরা, এই লোকটাকে ধাক্কা মেরে বের করে দাও। আমি আমার রাজ্যে কোনো অসুস্থ মানুষকে দেখতে চাই না। কোথাও রোগ আমার প্রজাদের মধ্যে ছড়িয়ে না পড়ে। নিয়ে যাও, একে এখান থেকে বের করে দাও। সৈনিকরা সেই অসহায় ব্যক্তিকে টেনে হিচড়ে দরবারের বাইরে ফেলে দিল। রাজা সূর্য ঠান্ডা চোখে তার মন্ত্রীর দিকে তাকালেন। মন্ত্রীজি, সব রাজ্যে খরা পড়েছে, সবাই আমাদের সামনে ভিক্ষা চাইতে আসছে, কিন্তু আমরা একটি টাকাও দেব না, এমনকি একটি জড়িবুটিও নয়। এখন একটা উপায় বলো। মহারাজ, জড়িবুটি ও ধন সম্পদ একসাথে নিরাপদে রাখতে অনেক সময় লাগবে। আপনি এভাবে করুন, রাজ্যে ঘোষণা করিয়ে দিন যে বাইরের কেউ আমাদের রাজ্যের জড়িবুটি স্পর্শও করতে পারবে না। সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দিন। কিন্তু যখন তারা আমাদের কাছে টাকা চাইবে, তখন আমরা কি বলবো? এরও একটা সমাধান আছে মহারাজ। আমাদের রাজ্যের কুমোরেরা তো মাটির মটকা বানায়। আপনি ঘোষণা দিন যে রাজ্যের প্রতিটি কুমোর ও ব্যবসায়ী একটি বিশেষ মটকা তৈরি করবে এবং তার সব সম্পদ সেই মটকার ভিতরে লুকিয়ে ফেলবে। তারপর সেটিকে মাটির নিচে পুঁতে দেবে। পরে সবাই গুজব ছড়াবে যে তারাও এখন গরিব হয়ে গেছে। আর আপনিও একটি বিশাল মটকা বানিয়ে সম্পূর্ণ রাজকোষ সেখানে ভরে রাজপ্রাসাদে কোনো গোপন জায়গায় লুকিয়ে ফেলবেন। তারপর ঘোষণা করে দেবেন, মটকাপুরেও এখন অর্থের অভাব চলছে। বাহ বাহ, দারুণ, অসাধারণ উপায় বলেছ মন্ত্রী। যাও, পুরো রাজ্যে ঘোষণা করে দাও, যাও। পরের দিনই গোটা রাজ্যে ঢোল বাজিয়ে এই ঘোষণা প্রচার করা হলো। রাজ্যের সব কুমোর তাদের নিজ নিজ ঘরে সুন্দর মাটির মটকা বানাতে লাগল। কুমোরেরা তাদের সমস্ত ধন সম্পদ মটকার ভেতরে ভরে সেগুলো মাটির নিচে পুঁতে দিল। রাজপ্রাসাদেও একটি বিশাল মটকা তৈরি করা হলো। চলুন, আমাদের এই মটকাটি লুকিয়ে ফেলুন। এরপর রাজা তার সমগ্র ধনভাণ্ডার সেই বিশাল মটকার মধ্যে রাখলেন এবং সেটিকে প্রাসাদের গোপন স্থানে লুকিয়ে ফেললেন। ঠিক তখনই এক বৃদ্ধ সাধু রাগে কাঁপতে কাঁপতে সেখানে এসে পৌঁছালেন। রাজা, তুমি ভুল করেছ, ভীষণ বড় ভুল। তুই আমাদের প্রাসাদে অনুমতি ছাড়া কিভাবে ঢুকলি? তুমি মটকাপুর রাজ্যের নাম মাটিতে মিশিয়ে দিয়েছ। তোমার পিতা যতটা দয়ালু ছিলেন, তুমি ঠিক ততটাই কঠোর ও নির্মম হয়ে উঠেছ। তোমার লোভের ছায়া পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে, এমনকি তোমার প্রজারাও এখন লোভী হয়ে উঠেছে। এই সময় আশেপাশের রাজ্যগুলো তোমার সাহায্যের অপেক্ষায় আছে। তারা মহামারী ও খরায় জর্জরিত, কিন্তু তুমি এতটাই অধঃপতিত যে তাদের সাহায্য করার বদলে তাদের সঙ্গে প্রতারণা করতে চলেছ। এখনো সময় আছে, আমি তোমাকে সতর্ক করছি। যেসব রাজা এখানে আসবেন তাদের সাহায্য করো, তাদের জড়িবুটি দাও যাতে তারা মহামারী থেকে রক্ষা পায়, তাদের ধন দাও যাতে তাদের প্রজা স্বস্তি পায়। পাগল কোথাকার, এক্ষুনি এখান থেকে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের একটা অভিশাপ দিয়ে গেলাম যে তোমরা যেভাবে তোমাদের সম্পদ মটকার ভিতরে লুকিয়েছ, তোমাদের এই রাজ্যটাও এভাবে মটকার ভিতরে চিরতরে আটকে যাবে। আর এরপর থেকে আমরা এই মটকার ভিতরে আটকে আছি, কিন্তু আমরা তোমাকে এই জড়িবুটি নিয়ে যেতে দেব। এতে করে আমাদের পাপ কিছুটা মোচন হবে। তুমি তাড়াতাড়ি এই জড়িবুটি নিয়ে তোমার রাজ্যে ফিরে যাও আর রাজকন্যার জীবন বাঁচাও। এরপর অর্জুন জড়িবুটি নিয়ে ফিরে আসে আর সোজা রাজপ্রাসাদে চলে যায়। গিয়ে রাজাকে সেই জড়িবুটি দেয়। রাজাও তার কথা মতো অর্জুনকে তার রাজ্যের অর্ধেক দান করে দেয়। এভাবেই অর্জুন তার সততার ফল পায়।